তার হেঁটে চলার শব্দ, সময়ের বসে জব্দ, খুঁজে দেখো পাবে তার ঠিকানা। তার সৃষ্টি গেল মুছে, তুমি তাকেও দেখো খুঁজে, হয়তো পাবে সেই পায়ের নিশানা। ওহো, আমি একটু বেশি এগিয়ে গেছি তাই না? দাঁড়ান, প্রথম থেকেই শুরু করি। পৃষ্ঠা নম্বর 1, অধ্যায় শীতের সকাল। এই শহর যেন এক রূপকথার গল্প। কোনো এক অজ্ঞাত লেখক যেন সেই রূপকথায় একটা করে পাতা জুড়ে দিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। এই রূপকথার দেশে কেউ বা অনেক কিছু পেয়েও অসন্তুষ্ট, আবার কেউ বা অল্পতেই নিজের জীবনের সার্থকতাকে খুঁজে নিয়েছে। কুয়াশায় ভেজা ঘাস যেন অভিমানে ভেজা চোখের জলের মতোই দৃঢ় কিন্তু প্রাণবন্ত, যার প্রেমে পড়া এই শহরে অনিবার্য। এই শহরে সেই অজ্ঞাত লেখক অভিমান, অভিযোগ, অভাব, প্রেম, বাস্তবতা, প্রাণোচ্ছলতা, দৃঢ়তা সব পৃষ্ঠাই প্রতিনিয়ত জুড়ে চলেছেন, শুধু বাদ রেখেছেন ক্লান্তি। এই শহর ক্লান্ত হয় না, তাই তো যখন রাত্রি হলে সবাই ঘুমিয়ে পড়ে, তখনও শহরটা জেগে থাকে নতুন ভোরের অপেক্ষায়, অথবা আরেকটি নতুন পৃষ্ঠায় আরও কিছু রূপকথা রচনার প্রতীক্ষায়। If there is a book that you want to read, but it hasn't been written yet, then you must write it. একজন লেখক হওয়ার সবথেকে বড় অ্যাডভান্টেজ কি জানেন? You can create anything by writing. I repeat, anything. কেমন হতো যদি আমরা আমাদের সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলোকে সচক্ষে দেখতে পেতাম, যেমন ভালো লাগা, ভালোবাসা, রাগ, হাসি, দুঃখ। কিন্তু সাধারণত তা অসম্ভব। আর একদিক থেকে দেখতে গেলে সেটা মন্দ নয় যে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিরও কিছু অক্ষমতা আছে। চাইলেই যদি সবকিছু পেয়ে যাওয়া যায়, তাহলে গল্প আর বাস্তবের মধ্যে ফারাকটা কোথায় থাকলো? কিন্তু কিছু মানুষ তো সাধারণ হয় না, কিছু মানুষ অসাধারণও হয়, যারা তাদের লেখনীর মধ্যে দিয়ে সেই সমস্ত অনুভূতিকে, সেই সমস্ত অক্ষমতাকে সক্ষমতায় পরিণত করতে পারে, যারা তাদের কলমের ধারে একটা সমান্তরাল জগৎ সৃষ্টি করতে পারে। তারাই লেখক, ওরফে সৃষ্টিকর্তা। আর আমি নিজেকে ভাগ্যবান মনে করি সেই অসাধারণ ক্ষমতার অধিকারী হতে পেরে। দীর্ঘ 22 বছর এই খাতা আর কলম আমাকে অনেক কিছু দিয়েছে, নাম, যশ, অর্থ, গাড়ি, বাড়ি। কিন্তু এখনো প্রতিটা মুহূর্তে নতুন কিছু সৃষ্টি করার নেশা থেকে আমাকে বার করে আনতে পারেনি। কখনো সেই সৃষ্টিগুলো বাস্তবকে এতটা স্পর্শকাতর করে তোলে যে সেই কল্পনার জগতের নেশা মানুষকে বাস্তব বিমুখ করে তোলে। ঠিক যেমন আমার এই নতুন সৃষ্টি, আমার সৃষ্টি করা এই নতুন চরিত্রটিও একজন লেখক, যে তার কলমের খোঁচায় কল্পনার জগতের রামধনু খেলাতে পারেন। কিন্তু সবাই কি আর মেধার যোগ্য সম্মান পান? আর এই না পাওয়ার যন্ত্রণা তার কলমকে যেন আরো ধারালো করে তুলছে প্রতিদিন। আমার সৃষ্টি করা এই নতুন চরিত্রটির নাম উজান বিশ্বাস।
এই চরিত্রটি শারীরিক গঠন ও বৈচিত্র্য তার সামাজিক অবস্থানকে আরো স্পষ্ট করে। লোকটির বয়স 50 ছুঁই ছুঁই। মাথায় চুলের স্বল্পতা ও চোখনাক মুখের চারিত্রিক দৃঢ়তা লোকটির লেখক জীবনের স্ট্রাগলের বৈচিত্র্যকে বয়ে বেড়াচ্ছে। লোকটি লেখক হওয়ার দরুন কখনোই তার জীবন বা কাজ কোনোটা নিয়েই সম্পূর্ণ সন্তুষ্ট নন। আর এমনিতেও একটা লেখকের জীবন খুব একটা সুখের হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি হয়তো বেশ খানিকটা ব্যতিক্রম। লোকটির মাথায় চুলের স্বল্পতা তো আগেই জানিয়েছি। উচ্চতা খুব কমও নয়, আবার খুব বেশিও নয়। মুখে খুব আগোছালোভাবে দাড়িগোপ আছে দেখেই বোঝা যাচ্ছে লোকটির নিজের কাজের প্রতি যত্ন থাকলেও নিজের প্রতি কিন্তু একদমই নন। লোকটি বাঁ হাতে লেখেন না ডান হাতে? ডান হাতেই লেখেন। আমার সৃষ্টি করা চরিত্রের আমার সাথে কিছু তো সাদৃশ্য থাকুক। আর গায়ে সবসময় একটা বেশ বড় শাল দিয়ে রাখার অভ্যাস তার বরাবরেরই। লোকটির কিছু বদ অভ্যাসও আছে, যেমন তিনি অল্পতেই রেগে যান এবং চিৎকার করেন। সৃষ্টিকর্তার সাথে কিছু তো বৈসাদৃশ্য থাকতেই হবে, তাই না? না হলে একদিন সৃষ্টি স্রষ্টার গুরুত্বকে বিলুপ্ত করে দিতে পারে। লোকটির আরেকটি বদ অভ্যাস হলো তিনি বিশেষ করে লেখার সময় মদ্যপান করেন। ইংলিশ না বাংলা? বাংলাই খান। বিলাসিতা করার জন্য নয়, এক প্রকার বাধ্য হয়েই নেশা করেন। কারণ নেশা না হলে এই কঠিন বাস্তব তার মনের মৃদু কল্পনার জগৎকে বারবার আঘাত করবে। আর সাথে বলাই বাহুল্য যে ধূমপানও করেন, কিন্তু সেটিও সিগারেট নয়, বিড়ি। মাঝে মাঝে ওনার মনের মতো লেখাকে উনি কাগজে ফুটিয়ে তুলতে না পারলে নিজের উপর এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে লেখা শুধু কাগজটাকেই পুড়িয়ে ফেলেন। এইভাবেই তার ঘরে বিড়ি এবং তার কল্পনা ছাই হয়ে পড়ে থাকে। আজ সকাল থেকে উজানবাবু তার লেখা একটা নতুন চরিত্র ফুটিয়ে তোলার জন্য মনোনিবেশ করেছেন। তার মতে একটি চরিত্র একজন লেখকের কাছে তার সন্তানের থেকেও বেশি কাছের হয়। কারণ চরিত্রটিকে লেখক তো জন্ম দেয়ই, তার সাথে তার জীবনের ওঠা পড়া সুখ দুঃখকে সে অনুভব করে গভীরভাবে। অর্থাৎ একজন লেখক তার চরিত্রের সাথে এক সমান্তরাল জীবনে বাঁচে। আমার ব্যক্তিগত জীবন একজন সাধারণ মধ্যবিত্ত লেখকের জীবনের থেকে কোনো অংশে ব্যতিক্রম নয়। জীবনে এক গুচ্ছ না পাওয়ার বিষাদ নিয়েই কাটিয়ে ফেললাম অর্ধেক জীবন। জীবনে বহু ক্ষেত্রে হেরেছি এবং শিখেওছি, তবুও থেমে যায়নি। এখনো লড়ে চলেছি নিজের সাহিত্য পিপাসা মেটাতে আর নিজের প্রতিভাকে আরো বেশি সংখ্যক মানুষের মাঝে ছড়িয়ে দিতে। এই কাজ ছাড়া আর কোনো কাজে মনই বসে না। হয়তো 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 এটাই আমার ভবিতব্য। After all, pain is the mother of all art. না না, হচ্ছে না। সাধারণ কিছু লেখার জন্য আমি লেখক হইনি। এই চরিত্রটা যে অতি সাধারণ হয়ে যাচ্ছে, আর এই মুহূর্তে মাথায় আসছে না অসাধারণ কিছু। কিন্তু হার মানলে চলবে না আমায়। একটু বাইরে থেকে ঘুরে এলে হয়তো, কারণ বাইরের ওই সাধারণ জগতের মধ্যেই লুকিয়ে আছে অনেক অসাধারণ চরিত্র। অসাধারণ মানে তো এই নয় যে তার কাঠিন্য এমন হবে যে মানুষ বুঝতেই পারবে না। একজন লেখকের সার্থকতা সেখানে যখন মানুষের তার লেখা বা চরিত্রগুলোকে পড়ে মন ছুঁয়ে যাবে। সেই অতি সাধারণতাটাই একজন লেখকের কাছে অসাধারণ।
আমি নিশ্চিত এই সমাজের মধ্যেই লুকিয়ে আছে আমার গল্পের সেই চরিত্র। কারণ গল্পগুলো শেষ হয়ে যায়, কিন্তু কিছু কিছু চরিত্র অমর হয়ে থাকে। আর আমি আমার গল্পের এই চরিত্রটাকে ঠিক সেই রকম ভাবেই বানাবো। সেটাই হবে আমার শিল্পী সত্তার নৈতিক জয়। অন্তরালে কে বসে খেলছো বিচার অবিচারের খেলা, বহু চেষ্টা করেও তার সন্ধান পেলাম না। জীবনে চলতে চলতে কত কিছু দেখার আশায় মন চোখ খোলা রেখে পথ চলি। বাঁচতে চাই, মৃত্যুদূত শিওর এসে কড়া নাড়ে, তাকে বলি সময় দাও। কিছু সময়, কিছুই করা হয়নি, সময় দাও, একটু সময়। সময় তার ভয়ঙ্কর মূর্তি নিয়ে বলে, আমি মহাকালের কাছে বাধা। অন্তরালে বসে কে খেলছে বিচার অবিচারের খেলা, বহু চেষ্টা করেও তার সন্ধান পেলাম না। মরবি, মরবি, তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি। আমি যখন যেভাবে বলবো তখন সেইভাবেই তোরা মরবি। কারণ তোরা তো আমার হাতে পুতুল। তোরা তুইও মরবি, তুইও মরবি, তুইও মরবি, তুইও মরবি। মরবি, তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি, তুইও মরবি, তুইও মরবি, তুইও মরবি। বাইরে ওই পাগল বৃদ্ধটিকে দেখে একরকম চমকে উঠেছিলাম। মনে হলো, হ্যাঁ, এইরকমই তো হওয়া উচিত আমার গল্পের লেখক। একজন প্রকৃত শিল্পীকে তো সাধারণরা এইরকমই পাগল ভাবেন। এটাই তো তফাৎ সাধারণ আর অসাধারণের মধ্যে। এইবার আমার লেখক সেই উজান বাবু হবেন একটু অস্বাভাবিক, একটু বেশি পাগলাটে। গায়ে ছেঁড়া গেঞ্জি, অগোছালো চুল, মুখে চোখে বিরক্তি, একটা অন্ধকার ঘরে বসে বারবার মদ আর বিড়ি খাওয়া, আর মাঝে মাঝেই বাড়ির লোকের উপর চিৎকার। অন্তরালে বসে কে খেলছে বিচার অবিচারের খেলা, বহু চেষ্টা করেও তার সন্ধান পেলাম না। আজ আমি যে চরিত্রটির চরিত্রায়ণ করতে চলেছি তার সৃষ্টি সমাজে পাপের সংশোধন করার জন্য। না না, পুলিশের মতো শাস্তি দিয়ে নয়। ইনি অপরাধীর অপরাধ করার উদ্দেশ্য ও পরিস্থিতিকে বোঝেন এবং বোঝান। তার নাম অম্বরীশ, হ্যাঁ, অম্বরীশ বিশ্বাস। বয়স ওই 27-28, উচ্চতা প্রায় 6 ফিট, মাথার চুল
খুব একটা বড় নয় এবং নম্রভাবে ছাটা। চোখে চশমা, হ্যাঁ চশমা থাক, এতে তার চরিত্রায়নটা একটু দৃঢ়ই হবে। কিন্তু আমার এই চরিত্রের সাথে আমার স্বভাব ধর্মের বিস্তর ফারাক। অম্বরীশ ভদ্র, একনিষ্ঠ, মনোযোগী এবং প্রতিবাদী একজন মানুষ, পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং নেশায় ওই যে কি বলে যে যাদের কথা শুনে আর কি মানুষ জীবনে ওই বেঁচে থাকার প্রেরণা পায়। হ্যাঁ 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 মনে পড়েছে, মোটিভেশনাল স্পিকার। তার গলার স্বর, কথা বলার ভঙ্গি, সর্বোপরি তার সম্পূর্ণ ব্যক্তিত্ব একটা পজিটিভ এনার্জিকে বহন করে। ধূমপান অথবা মদ্যপান, সে সর্বদা শতহস্ত দূরে। অর্থাৎ আমার জীবন যদি হয় শ্রাবণের আকাশে ঘনিয়ে আসা কালো মেঘ, তবে আমার এই চরিত্রটি বৃষ্টি শেষে আকাশে রাঙিয়ে তোলা রামধনু। আসলে লেখকরা সাধারণত তার চরিত্রকে দিয়ে সেই সবগুলোই পূরণ করেন যেগুলো প্রকৃতপক্ষে তাদের অপূর্ণ কিছু আকাঙ্ক্ষা। বাস্তবে একজন লেখকের জীবন ঝঞ্ঝাটপূর্ণ হলেও এই চরিত্র সৃষ্টির মাধ্যমে আমি এই অম্বরীশ চরিত্রটির ঝঞ্ঝাটহীন জীবনটাকে একটু নিরিবিলিতে বাঁচাতে পারছি। এমনই একদিন বেশ রৌদ্রোজ্জ্বল সকালে অম্বরীশ ঘুম থেকে ওঠে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি এনাদের। আসুন পরিচয় করিয়ে দিই আমার গল্পের নতুন কিছু চরিত্রের সাথে, যাদের সাথে অম্বরীশের আজই প্রথম দেখা হবে। ইনি গৌরব। এমনি ছেলে ভালো, কিন্তু বড্ড অহংকার, আর নিজের অজান্তেই তার অহংকারটা এখন স্বভাবসিদ্ধ হয়ে গেছে। ইনি হলেন অভি। ওনার হিংসাই ওনার সবচেয়ে বড় শত্রু। অন্যের সুখ বা সাফল্য ওনার মধ্যে হিংসার জন্ম দেয়, যা ওনার চারিত্রিক বৈশিষ্ট্যকে দূষিত করে। ইনি হলেন লোপামুদ্রা। এনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো ওনার অতিরিক্ত লোভ, আর সেই লোভ সম্বরণ করার ক্ষমতা উনি হারিয়েছেন। এনার নাম রুদ্র। ইনি অল্পেতেই মাথা গরম করে ফেলেন, অর্থাৎ রেগে যান। মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামাল দেওয়া তার স্বভাবে নেই। ইনি হলেন আদি। এনার সবচেয়ে বড় অপরাধ হলো ওনার লাস্ট, অর্থাৎ অভিলাষ, লালসা। এবং তিনি জয়া। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এ তার বাকি বন্ধুদের থেকে বেশ আলাদা। একটু মারকুটে, একটু অলস। না 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 না, একটু বলাটা ভুলই হলো। একটু বেশি মারকুটে আর বেশি অলস, এটাই তার সবচেয়ে বড় দোষ। কিন্তু এনারা কেউই নিজেদের এই দোষগুলো সম্পর্কে অবগত নন।
আসলে আমরা সবাই নিজের অজান্তে কত কি ভুল প্রতিদিন করে চলেছি, কিন্তু আমাদের খেয়াল অন্যের ভুল ধরার দিকে। আর এই প্রতিটি দোষ অর্থাৎ অহংকার, অলসতা, ক্রোধ, লোভ, হিংসা এবং লালসা 7 ডেডলি সিনসের অন্তর্গত অপরাধ, যার সাজাও আছে বিবিধ। রোজ স্বপ্ন আঁকতে চাই, সেই স্বপ্নগুলোই খুঁজতে চাই তোমাকে। আমার রাত জাগার আসে কবে, ঘুম কুড়িয়েছে বাস্তবে, আমি নাম না জানা গান পাঠাই তোমাকে। হঠাৎ আসার সাত কারণে হাওয়া চলে তোমার দিক ধরে, আড়ালে আড়ালে হাসে আড়ালে। আমার চেনা সব ইচ্ছেগুলো পাল্টে যায় নিমেষে চোখে, হারালে হারালে তোমায় হারালে। বেশ রোদ্দুর উঠবে আজ, ঝলমল বসন্ত মাস, আরো কিছুক্ষণ সময় থাক না হাতে। যদি মেঘলা দিন হয়, মেঘ মাখবো সে না হয়, মন ফানুস উড়িয়ে দেব মাঝরাতে। আমার ভাঙা ছোড়া স্বপ্নের আবদারে, তোমার গন্ধ চারধারে, কেউ বুঝুক বা না বুঝুক তোমাকে। আমি বুঝি তুমি সেই নীল আকাশ, রং মিছিলের পূর্বাভাস, বিকেলে রোদের শেষ চুমুক তোমাকে। হঠাৎ আসার সাত কারণে হাওয়া চলে তোমার দিক ধরে, আড়ালে আড়ালে হাসে আড়ালে। আমার চেনা সব ইচ্ছেগুলো পাল্টে যায় নিমেষে চোখে, হারালে হারালে তোমায় হারালে। বেশ রোদ্দুর উঠবে আজ, ঝলমল বসন্ত মাস, আরো কিছুক্ষণ সময় থাক না হাতে। যদি মেঘলা দিন হয়, মেঘ মাখবো সে না হয়, মন ফানুস উড়িয়ে দেব মাঝরাতে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আপনার পেছনে ওই লোকটাকে একটু, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বলছি। হ্যাঁ হ্যালো গাইস, আমি ডক্টর অম্বরীশ বিশ্বাস। বন্ধুত্ব কি আর কেনই বা আমরা বন্ধু বানাই? বন্ধুত্ব হলো এমন একটা পরিবার যাকে আপনারা চুজ করেন নিজেদেরকে কমফোর্টেবল রাখার জন্য।
বন্ধুত্ব ততক্ষণই বেঁচে থাকবে যতক্ষণ আপনারা বন্ধুদের সাথে ঘুরবেন, মজা করবেন। আবার এই বন্ধুত্বটাই প্রেফারেন্সের থেকে যদি ডিউটি হয়ে যায় তখন বন্ধুত্বটা বেঁচে থাকে। বন্ধুত্ব খুব মিষ্টি একটা সম্পর্ক, যেখানে কোনো এক্সপেকটেশন থাকে না। বন্ধুদের নিয়ে মজা করা, বাজে বাজে নামে ডাকা, আবার প্রবলেমের সময় তাদের পাশে থাকা। ও ইয়েস, হ্যাঁ, মিউচুয়াল রেসপেক্ট। একটা বন্ধুত্ব ততক্ষণই বেঁচে থাকে যখন তাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্টটা থাকে। লুকস কি ম্যাটার করে? এমন অনেক আর্টিকেল আছে যেখানে বলছে করে, আবার 20% করে, কিন্তু আমি বলছি করে না। মনের সিমিলারিটিটা দরকার। আপনাদের যে কোনো সমস্যা হোক, যে কোনো প্রবলেম হোক, আপনারা আপনাদের বন্ধুদের কাছে যাবেন, তারা সস্তার টিকাও একটা এমন আইডিয়া দেবে যেটা আপনাদের সত্যিই কাজে লাগবে। বন্ধুদের সাথে ডেইলি কথা বলাটা খুব জরুরি। জীবনে দু রকমের বন্ধুর দরকার, এক হলো কৃষ্ণ আর দুই কর্ণ। কৃষ্ণ যে আপনাদের পাশে থাকবে কিন্তু আপনার জন্য লড়াই করবে না, আপনার জিতটাকে সুনিশ্চিত করবে। আর দুই হলো কর্ণ, যে আপনি ঠিক হোক কি ভুল আপনার জন্য লড়াই করবে আর সারা জীবন আপনার পাশে থাকবে। হয়ে গেছে তো? ঠিকঠাক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আর প্রবলেম নেই তো? না না ঠিক আছে, না না ঠিক আছে। না না না, সবকিছুই যদি এত সহজ পথে চলতে থাকে তাহলে তো একজন লেখক লিখতেই বসবে না। তার জীবনের অশান্তি, না পাওয়া ব্যথা বেদনাগুলোই তো তাকে তার পছন্দের জীবনের কাল্পনিক চরিত্রকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। তাই উজান বিশ্বাসের জীবনে দরকার অশান্তি, না পাওয়ার খিদে, দারিদ্রতা, যেমন অতিরিক্ত বেপরোয়া জীবন ও মদ্যপানের জন্য বাড়িতে অশান্তি, প্রতিষ্ঠিত না হওয়ার বা খ্যাতি না পাওয়ার বাসনা, অর্থনৈতিক কষ্টে তার জীবন অতিবাহিত হয়। তবেই তো সে এমন এক চরিত্র তৈরি করতে পারবে যে এই সব কিছু থেকে মুক্ত। হচ্ছে না, হচ্ছে না, না না। বার মদ খাবো, আমার বাড়ি আমি চাই চাটাই করব। তোমরা কি বোঝো লেখার? যদি না পোষায় চলে যাও। না না, আপনি কেন বুঝতে চাইছেন না? ওইখানে লোকটাকে মেরে দিলে চলবে না। আরে গল্পের প্লটটাই তো বদলে যাবে। আপনি কেন বুঝতে চাইছেন না? কি আপনি আমায় শেখাবেন আমি কিভাবে কি করব? আপনার কথা মতো আমি ওইখানে আমার প্লট বদলাতে পারবো না। ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটু থামা যাক। এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হলো নিশ্চয়ই। আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আগেই বলেছি
ইউ ক্যান ডু এনিথিং বাই রাইটিং, আই রিপিট এনিথিং। উজান বিশ্বাসের অস্তিত্ব আমার হাতের কিছু সাদা পাতার মধ্যে, তাই আমি যা ইচ্ছা করতে পারি আমার সৃষ্টি এই চরিত্রের সাথে, যার নাম উজান বিশ্বাস। আমি উজান বিশ্বাসের জীবনে প্রবেশ করিয়েছি কিছু অশান্তি, কিছু যন্ত্রণা, কিছু স্ট্রাগল, যার প্রতিফলন এখন অম্বরীশের জীবনে পড়তে চলেছে। কারণ উজান বিশ্বাস যেমন আমার চরিত্র, সেরকম অম্বরীশও উজান বিশ্বাসের চরিত্র। আর অম্বরীশের অস্তিত্ব উজানের হাতের ওই সাদা পাতাগুলোর মধ্যে। তাই এখন উজান তার হতাশা থেকে সৃষ্টি হওয়ার রাগ মেটাবে তার হাতের ওই পৃষ্ঠাগুলোর ওপর দিয়ে। আর আপনারা জানেন ওই সাদা পৃষ্ঠাগুলোতে কার জীবন লুকিয়ে আছে। যদিও অম্বরীশের উপর হওয়ায় অত্যাচারগুলোর দায় অনেকটা আমারই, কারণ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অম্বরীশ আমারই চরিত্র। কিন্তু অম্বরীশ তো তা জানে না। সে তার ওপর হওয়ায় অত্যাচারগুলোর দায়ে তার নিজের সৃষ্টিকর্তাকেই দেবে, অর্থাৎ উজান বিশ্বাস। হচ্ছে না, হচ্ছে না, একদম হচ্ছে না। তবে যেটা বলছে সেটা ঠিক। আমি হারিয়েছি আমার লেখার ক্ষমতা। যত দোষ এই লেখাটাই অপয়া। না না, আমাকে পারতেই হবে। এই লেখাটা যবে থেকে ধরেছি, তবে থেকে আমি কোনো মনোযোগ দিতে পারছি না। এবার আমি নতুন গল্প শুরু করবো, প্রমাণ করে দেব উজান বিশ্বাস এখনো ফুরিয়ে যায়। কারণ শিল্পীরা কখনো ফুরিয়ে যায় না, তাদের শিল্পের মধ্যে দিয়ে অমরত্ব লাভ করে। তুমি শুনতে পেলে কি, তুমি শুনতে পেলে কি, ঠোঁটের কথাগুলো শুনতে পেলে কি, রাতের তারাগুলো গুনতে পেলে কি, বলো শুনতে পেলে কি, তুমি শুনতে পেলে কি।
ছিলে কোনো সাজে দু চোখের মাঝে, তুমি ছিলে কোনো সাজে দু চোখের মাঝে। পাতার ভাঁজে শিশির ছিল, দেখতে পেলে কি বলো, শুনতে পেলে কি? রাতের তারাগুলো, রাতের তারাগুলো বলতে পেলে কি বলো, শুনতে পেলে কি?
অপরাধ ছিল আমার, যেন শাস্তি দিলে। কিরকম যেন মনে হচ্ছে, অনেকগুলো দিন পর ঘুম থেকে উঠেছি। আশেপাশের পরিবেশটা বদলে গেছে। আমিও যেন ভিতর থেকে একটা নতুন মানুষ হয়ে গেছি। কি যেন আমার নামটা মনে পড়ছে না। চারিদিকে এত শুনশান, যেন এক অন্য পরিবেশে পুনর্জন্ম লাভ করেছি আমি। আমি কে? কে আমি? কি আমার পরিচয়? কিচ্ছু মনে পড়ছে না। শুধু মনে পড়ছে আমি আগে যা ছিলাম এখন যেন ঠিক তার বিপরীত। কিন্তু আগে কেমন ছিলাম আমি? এ কি? আমার কি হয়েছে? আমার সারা শরীর এত এত যন্ত্রণা করছে কেন? এত এত জ্বালা করছে কেন? মনে হচ্ছে যেন পুড়ে গেছে আগুনে। চারিদিকে এত মদের গন্ধ কোথা থেকে আসছে? আমার আমার মুখটা, এটা আমার মুখ? এরকম বিভৎস হয়ে গেছে কি করে? কে করছে আমার সাথে এরকম? কে দিচ্ছে আমায় এত যন্ত্রণা? আমার বুক, পিঠ, পা সব পুড়ে বিভৎস হয়ে গেছে। কিন্তু কিন্তু আশ্চর্য, আমার হাত দুটোর কিচ্ছু হয়নি। নিশ্চয়ই এই হাত দিয়েই শাস্তি দেওয়ার জন্য আমি আবার ফিরে আসব। কে করছে আমার সাথে এরকম? আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি। আমি ছাড়বো না, আমি শেষ করে দেব, কাউকে ছাড়বো না। এই যন্ত্রণার বদলা নেব আমি যন্ত্রণা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রণা দিয়েই নেব। শেষ করে দেব আমি, সব শেষ করে দেব।
আমি জানি আপনি আমাকে তৈরি করেছেন। আপনি চাইলেই আমাকে অন্যভাবে তৈরি করতে পারতেন, কিন্তু আপনার হাতে সেই ক্ষমতা থাকলেও আপনি কেন কেন আমাকে এরকম একটা জীবন দিলেন? কেন? আমি আপনাকে সেই জীবনটাই প্রথমে দিয়েছিলাম যে জীবনটা আপনি চেয়েছিলেন। দেখুন, ওই যে। কিন্তু নিজের বিবেকের সাথে দ্বন্দ্বে পড়ে গেছিলাম, কারণ একজন লেখকের জীবন আর 5টা মানুষের মতো সাধারণ, সহজ সরল, সুন্দর হয় না। কারণ লেখক কখনো জন্ম নেয় না, তার জীবন তাকে লেখকে পরিণত করে। আমি চেয়েছিলাম আমার সৃষ্ট চরিত্রকে সেই সব স্ট্রাগলের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একজন পরিপূর্ণ লেখক তৈরি করতে, আর আমি তাই করেছি। এর জন্য হয়তো তুমি জীবনে সুখ শান্তি কিছু পেলে না, কিন্তু কিছু না পেয়েও যে মেধা বা শিল্পের অধিকারী তুমি, তা অনেকের জীবনের স্বপ্ন। এই 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 ইনি কি আপনার বানানো চরিত্র? আরে আমার কি সেই ক্ষমতা আছে যে আমি সৃষ্টি করব? আরে আমি তো আপনার হাতের পুতুল। আজ অব্দি তাই আমি সৃষ্টি করেছি যা আপনি আমাকে দিয়ে সৃষ্টি করিয়েছেন। পৃষ্ঠা নম্বর 127, অধ্যায় সে আবার ফিরে আসবে, সে আবার ফিরে আসবেই আসবে, আবার ফিরে আসবেই। তার দু হাতে সে বদলা নেবেই নেবে। সেটাকে আপনি? আমি নাকি আমি? উনি আমার ভাবনায় ঢুকলেন কিভাবে? এটা তো আমার স্বপ্ন। যাই হোক, আপনি এখন যান, আপনি যান, এখান থেকে যান। আচ্ছা 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 আচ্ছা। চিনতে পারছেন না আমায়? কে আপনি? এখানে কি করছেন? আমি কে? আমি সে যাকে আপনি সমাজের পাপের নাশ করার জন্য সৃষ্টি করে তাকেই কোনো এক অজানা পাপের প্রায়শ্চিত্ত করিয়েছেন, যাকে দিনের পর দিন অত্যাচার করেছেন, দিনের পর দিন, এবং একদিন তাকেই জ্বালিয়ে দিয়েছে। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, আপনি সে? হ্যাঁ, আমি সে। কিন্তু আপনি হারিয়েছেন আমায় নিয়ন্ত্রণ করার ক্ষমতা, আমায় হাতের মুঠোয় রাখার ক্ষমতা। এবার আমি যেটা চাইবো আপনারা সেটাই করবেন। কারণ এখন থেকে এই লেখা পাতাগুলোর অধিকার আমার। এবার থেকে আমি যা চাইবো আপনার তৈরি সব চরিত্র কাঠের পুতুলের মতো আমার নির্দেশ পালন করবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করে সম্ভব? আপনাকে তো আমি তৈরি করেছি, আমি ধ্বংস করেছি। আমার তৈরি কোনো চরিত্র কিভাবে আমার লেখাকে কন্ট্রোল করবে?
আমার লেখা ফিরিয়ে দিন, আমার লেখা ফিরিয়ে দিন। আমার লেখা, এটা আমার সৃষ্টি, আমি আপনাকে দিতে পারবো না এভাবে। আমার লেখা দিন আপনি, আমার লেখা দিন, আমার লেখা দিন, আমার লেখা। কি অপরাধ ছিল আমার যে এমন শাস্তি দিলে? উজান বিশ্বাস, তুমি এখন আমার হাতের পুতুল। ঘুমিও না যেন, বলা যায় না, তোমার ঘুম শ্মশানেও ভাঙতে পারে। ওঠো উজান, ওঠো, চারিপাশটা দেখো তো, চিনতে পারছো? এটাই তোমার শেষ ঠিকানা, এটাই শ্মশান। পালাও পালাও, উজান ভয় পেয়েছে। হোঁচট খেয়ে পড়ে যাও তো দেখি, পড়ে যাও, পড়ে যাও, হোঁচটকে পড়ে যাও। একটা মানুষের কালকের জীবন কেমন হবে তা ঠিক হয় আজ। প্রতিটি মানুষের পাপের গুনে গুনে মাসুল দিতে হয়। মৃত্যুর আগে কিংবা মৃত্যুর পরে যারা ভাবে তাদের করা পাপের ফল তারা এড়িয়ে যেতে চলেছে, কিন্তু না, তাদের জন্য অপেক্ষা করছে আরো বেশি যন্ত্রণা। অন্তরালে কে বসে খেলছে বিচার অবিচারের খেলা? বহু চেষ্টা করেও তার সন্ধান পেলাম না। জীবন চলতে চলতে কত কিছু দেখার আশায় মন চোখ খোলা রেখে পথ চলি, বাঁচতে চাই। মৃত্যু দূত শিউরে এসে কড়া নাড়ে, তাকে বলি সময় দাও, কিছুদিন সময় দাও, কিছু করা হয়নি, সময় দাও, একটু সময় দাও। মৃত্যুদূত আজ তোমাদের সামনে দাঁড়িয়ে। নমস্কার, আমি ডক্টর অম্বরীশ বিশ্বাস, আর
সেটা 7 ডেডলি সিনসের মধ্যে সর্বোচ্চ। এটা আপনাদের কাছে প্রাইড বা অহংকার নামেও পরিচিত। এই অহংকার মানেই বুক উঁচু করে দুহাত তুলে ইয়েস আই মেড দিস, ঠিক ওই ধরনের এক রকমের ফিলিংস। ওই যেমন সুপারম্যান কোনো ভিলেনকে মারার পরের রিয়াকশন, ওইটা। এই প্রাইড বা অহংকার নির্ভর করে যে এটা আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন তার উপর। এই রিপ্রেজেন্টেশনের মধ্যে যদি অ্যারোগেন্স, ভায়োলেন্স বেশি থাকে বা কোনো মানুষকে ছোট দেখিয়ে বলা হয়, তাহলে এটা কিন্তু লাভের থেকে ক্ষতি অনেকটা বেশি করে। এই ধরনের প্রাইড তখনই আসে যখন এমন কোনো জিনিস আপনি পেয়ে গেছেন যেটা আপনার পাওয়ার কথা ছিল না, বা এমন কোনো জিনিস যেটা আপনার কাছাকাছি এসে গেছে যেটা আপনার পাওয়ার কোনো যোগ্যতা ছিল না। এই ধরনের প্রাইডের মধ্যে হ্যাপিনেস থাকে না, শুধু আর শুধু থাকে অ্যারোগেন্স। আরেক ধরনের প্রাইড হচ্ছে এমন প্রাইড যেটা আপনাদের সমাজে স্বীকৃতি পেয়েছে বহু সংখ্যক মানুষের দ্বারা, আর যেটার জন্য আপনার মধ্যে অনেকটা হ্যাপিনেস আছে, আর এটার জন্য আপনি দিনরাত খেটেছেন, দিনরাত পরিশ্রম করেছেন, আর এটা অনেকটা হাম্বলনেসের সাথে আপনি রিপ্রেজেন্ট করছেন বা শেয়ার করছেন সবার মধ্যে। সবকিছুই ভালো, কিন্তু ওই যে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তোমরা সবাই পাপী, কোনো না কোনো পাপ তোমরা সবাই করেছ। এবার তোমাদের শাস্তি দেওয়ার পালা। অহংকার পতনের মূল কারণ। অহংকার থেকেই বাকি পাপগুলোর জন্ম হয়। তাই আমি তোমাকে দিয়ে শুরু করলাম গৌরব। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, ওয়েলকাম টু মাই হেল। বলো গৌরব, তুমি কাকে তার কর্মের শাস্তি দিতে চাও? কাকে তুমি ঘৃণা করো? আজ তোমার কাছে সে সব অধিকার আছে। ফার্স্ট অফ অল এই জঘন্য মুখটা আমার সামনে থেকে সরান, আমার ঘৃণা লাগছে আপনাকে দেখে। আর আমার কাছে লোপাও যা অভিজ্ঞতা, আমি সবাইকে সমান চোখে দেখি। আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি, কারণ আমার কাছে দরকারের থেকে অনেক বেশি আছে, বিকজ আই এম রিচ। অহংকার পতনের মূল কারণ। অহংকার করার আগে না সেই জায়গাটায় পৌঁছতে হবে, আর আমি সেটা অর্জন করেছি, তাই অহংকার করছি। ওরা তোমাকে কেউ ছেড়ে দেবে না গৌরব। ভুল করছে, বন্ধুগুলো আমার, ঠিক আছে? হাই গাইস, আমি ডক্টর অম্বরীশ বিশ্বাস, আর আজকে আমার টপিক হলো সেই 7 ডেডলি সিনসের মধ্যে আরেকটা সিন, যেটা আমাদের কাছে হিংসা নামেও পরিচিত। হিংসাও কিন্তু এক রকমের আবেগ, আর এই অনুভূতিটা তখনই হয় যখন আপনার এমন কিছুর দরকার যেটা অন্যের কাছে অলরেডি আছে। এটা কোনো রকমের ম্যাটেরিয়াল হতে পারে, যেমন ধরুন কারুর কোনো গাড়ি যেটা আপনার খুব পছন্দ আর এখন আপনার সেটাই দরকার, কিংবা কোনো রকমের অনুভব হতে পারে, যেমন কারুর পাওয়া কোনো সাকসেস বা কারুর অর্জন করা কোনো সম্মান। আপনার সেটা দরকার ছিল আর আপনি কিছুতেই পারছেন না, এবং আপনার সেটায় রাগ হচ্ছে যে তার সেই সাকসেস কিংবা রেসপেক্টটা আপনার কাছে কেন নেই। বাস, দিস ইজ দি এন্ড। আপনার মনেও কিন্তু হিংসা ভাষা করে ফেলেছে। এটা এমন এক রকমের ব্যক্তিগত ব্যথা যেটা আপনি কখনো পেয়েছেন বা পাচ্ছেন অন্যের কোনো সেই অ্যাডভান্টেজের জন্য যেটা আপনার দরকার ছিল। হিংসা করাও কিন্তু ভালো, কিন্তু কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। বাস, শেষ। ওকে।
এবার তোমার পালা অভি, তুমিও পাপি। তোমার জঘন্য পাপের নাম হিংসা। থামো! হ্যালো গাইজ, আমি ডক্টর অম্বরীশ বিশ্বাস। আর আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো লোভ। 7 ডেডলি সিনসের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ পাপ। লোভ মানুষকে তার সাফল্য থেকে অনেকটা নিচে নামিয়ে আনে। মানুষকে তার সফলতার পথে এগিয়ে যেতে ছোট থেকে বড় অনেক ধরনের গোলস ঠিক করতে হয়, সেটা ঠিকই, কিন্তু তা বলে এটা নয় যে লাগাম ছাড়া লোভ। লোভ মানুষকে অন্ধ করে দেয়, তার অপরাধ বোধকে শূন্য করে দেয়, তার মনুষ্যত্ব বোধকে নষ্ট করে দেয়, আর তাকে করে তোলে অমানুষ। আর শেষমেশ এই লোভের বশে পড়ে মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলে তখন অনেকটা দেরি হয়ে যায়, তখন পড়ে থাকে শুধু আর শুধু আফসোস। তাই সময় থাকতে থাকতেই মানুষকে তার অতিরিক্ত লোভকে বর্জন করা উচিত, কারণ কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। ধন্যবাদ। লোপামুদ্রা, বেশ মিষ্টি নাম তোমার। এবার তোমার পালা, তুমিও পাপী। তোমার জঘন্য পাপের নাম লোভ। নমস্কার সকলকে, আমি ডক্টর অম্বরীশ বিশ্বাস। আর আজকে যে টপিকে আমি কথা বলবো এটা 7 ডেডলি সিনসের মধ্যে আরেকটা সিন, যেটা আমাদের কাছে রাগ অথবা অ্যাঙ্গার নামেও পরিচিত, যেটা আমাদের সকলের মধ্যে থাকাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হলো এটাকে কন্ট্রোল করার বিষয়। একটা মানুষের সাধারণ জ্ঞানটুকুনি থাকা অত্যন্ত জরুরি যে সে কোথায় কতটুকুনি রাগ প্রকাশ করবে। এই রাগ যেমন মানুষের ভিতরে একটা জেদ তৈরি করে যা তার সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথ প্রদর্শক, তেমনি এই রাগ মানুষকে অনেকটা নিচে নামিয়ে আনতে পারে। এতে অভ্যস্ত হয়ে পড়লে একটা সময় পর মানুষ তার এগেনস্টে হওয়া কোনো কাজ বা কোনো কথাই সে মেনে নিতে পারে না। নিজের জীবনের সাথে বাস্তবের মাঝে এক হ্যালো ওকে ওকে ওয়েট এখানে একটা কাট হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা কোথায় ছিলাম, যে নিজের জীবনের সাথে বাস্তবের মাঝে এক অন্ধবিশ্বাসের পাঁচিল তৈরি করে এই রাগ। না, আমি জানি যে পরিস্থিতি সবসময় হাতের মুঠোয় থাকে না, যে আমরা সব জায়গায় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু পরবর্তীকালে এই বিষয়ে আত উপলব্ধি করে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া যেতেই পারে। একটা মানুষের নিজেকে এমনভাবে তৈরি করা উচিত যে কোনো পরিস্থিতিতে তার রাগের জন্য যেন অন্য কারো মনে বা শরীরে কোনো আঘাত না হয়। আমাদের মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে আমরা সেটা ভাবতে পারি যেটা পশু পাখিরা ভাবতে পারে না। তাই নিজে এই অ্যাডভান্টেজকে কাজে লাগান আর নিজের মানুষ হয়ে জন্মানোটাকে সার্থক করুন। ধন্যবাদ। রুদ্র, এবার তোমার পালা। তুমিও পাপী। তোমার জঘন্য পাপের নাম ক্রোধ, রাগ। হ্যালো, আমি ডক্টর অম্বরীশ বিশ্বাস। আর আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো এটা 7 ডেডলি সিনসের মধ্যে সর্বশেষ সিন। এটা আমাদের কাছে লাস্ট নামেও পরিচিত। লাস্ট অর্থাৎ লালসা। এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু প্রবলেমটা তখনই যখন কোনো কিছু অতিরিক্ত পর্যায়ে চলে যায়। কিছু মানুষের এই লাস্টের কারণেই কত নিষ্পাপ প্রাণ নষ্ট হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। এটা শুধুমাত্র অন্যের জীবনটাই নষ্ট করে না, তার সাথে নষ্ট করে আপনার নিজের জীবনটাও। আপনাকে আপনার জীবনের লক্ষ্য থেকে বারবার প্রতিহত করবে, আপনার সঠিক পথ থেকে টেনে আনবে আপনাকে বিপথে। এটা কন্ট্রোল করা একদিনে সম্ভব নয়, এটা এক ধরনের কন্টিনিউয়াস প্রসেস এবং সম্ভব চেষ্টার মাধ্যমে।
শুধুমাত্র চেষ্টার মাধ্যমেই এটাকে আপনারা সহজেই দূরে সরিয়ে দিতে পারেন। কাল বা পরশু থেকে নয়, এই চেষ্টা শুরু করতে হবে আজ থেকে। ধন্যবাদ। আদি, এবার তোমার পালা। তুমিও পাপী। তোমার জঘন্য পাপের নাম লালসা, কাম, যৌন ক্ষুধা। নমস্কার, আমি ডক্টর অম্বরীশ বিশ্বাস। আর আজকে যে টপিকে আমি কথা বলবো সেটা হচ্ছে অলসতা বা লেজিনেস। আমি কয়েকজনের মুখে হালকা হাসি দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি আমরা সকলেই নিজেদের ব্যক্তিগত জীবনে কম বেশি অলস। কার না ভালো লাগে কাজ না করে বেশ আরামে থাকতে, আরামে দিন কাটাতে? কিন্তু এই কিছুক্ষণ সময় আরামে থাকার জন্যই বাস্তব জীবনে অনেক বেশি কাজ করতে হয় আমাদের। অলসতা যদি কোনো মানুষকে অতিরিক্ত পরিমাণে গ্রাস করে তাহলে তার জীবনে স্বাভাবিকভাবেই ব্যর্থতা দেখা দেয়। আর এই ব্যর্থতার জন্য আমরা নিজেদেরকে দায়ী না করে সবসময় অপরের দিকে আঙুল তুলি, কারণ নিজেদের ব্যর্থতার জন্য অপরকে দোষারোপ করলে অপরাধবোধ কম হয় কিনা। কিন্তু এই সমাধান ক্ষতস্থায়ী। তাহলে দীর্ঘস্থায়ী সমাধান হলো নিজের জীবনের একটা লক্ষ্য স্থির করা, নিজের জীবনের সাফল্যের জন্য একটা লক্ষ্যর দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, আর যে কোনো উপায় সেটাকে হাসিল করা। অলসতা ঠিক আছে, জীবনে অলসতা একটু আধটু ভালো, কিন্তু সবকিছুই একটা লিমিটের মধ্যে। কারণ জীবনে কোনো কিছু প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেলে সেটা শুধুমাত্রই সর্বনাশ ডেকে আনে। সরি, ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই থাক। ধন্যবাদ। জয়া, এবার তোমার সময় হয়ে এসেছে। তুমিও পাপী। তোমার জঘন্য পাপের নাম অলসতা। মানুষ বড় বিচিত্র প্রাণী, তাই না? উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে। বলো অভি, তোমার গল্পে তুমি কাকে শাস্তি দিতে চাও? কাকে তুমি ঘৃণা করো? আজ তোমার কাছে সে সব অধিকার আছে। বলো, কিছু বলছো না কেন? বলছি বলো। গৌরব, কিসের এত অহংকার? কিসের? আজ ওর কাছে যা যা আছে, গাড়ি বাড়ি বাংলো, সব আমার গায়ে থাকতো। আজ ওর জন্য, শুধু ওর জন্য সমাজে আমি জায়গা পাই। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য কেউ আমাকে সম্মান করে না। আর ও না থাকলে ব্যাস, তা তো সব প্রবলেম শেষ। এতদিন সবাই ওর ছায় থাকতো,
এখন থেকে সবাই আমার সাথে থাকবে, এখন থেকে শুধু আমি আর আমি। আমি নানা ধরনের লোভে আমি জর্জরিত, রুদ্রর এই ভালোবাসায় দিব্যে আছি। গৌরব, আমি তোমার না, তোমার টাকার লোভে যে কটা দিন আছি টাকার লোভেই বাঁচি। What do you mean? বুদ্ধি তোমার অস্ত্র, টাকা তোমার দুর্বলতা। বলো লোপামুদ্রা, তুমি কাকে তার কর্মের শাস্তি দিতে চাও? আজ তোমার কাছে সে সব অধিকার আছে। দুজনকে, গৌরব আর অভি। রুদ্রকে নিয়ে আমি ভাবি না, সেটা আমাকে ভালোবাসে। আর আদি আমার পার্টনার। বাকিদের নিয়ে আমি ভাবি না। গৌরবের আমার সব চাই, ওর নাম, ওর টাকা, ওর পয়সা, ওর বাড়ি, ওর গাড়ি, সব আমার করে নিতে চাই। কিন্তু অভি একটা হিংসুটে ছেলে। ও হিংসা করে গৌরবের জায়গাটা নিজের করে নিতে পারবে। মেয়ে হওয়ার কিছু তো একটা বেনিফিট হওয়া চাই, সেটা আমি কাজে লাগাই। গৌরবকে সরিয়ে দিলে একমাত্র ওর জায়গা অভি নিতে পারবে। তাই আমি ওকেও সরিয়ে দিতে চাই, কারণ সবার ওপরে থাকার অধিকার শুধু লোপামুদ্রার। বুদ্ধিমতী তুমি। রুদ্র, ওঠো ওঠো, এবার তোমার পালা। তোমার এই জঘন্য পাপের নাম ক্রোধ। আমি দাবানল, আমি হুঙ্কার। আমার আগুনে পুড়ে ছাই হয়ে যায় কত ঘর, কত পরিবার। এই কে আপনি? হতাশা হয় যখন আপন মনে, ভাবি নেই কি আমার বোধ, হয়তো বা নির্বোধ। আমি যে সত্যি মূর্খ ক্রোধ। শান্ত হও রুদ্র, বলো তুমি তোমার গল্পে কাকে শাস্তি দিতে চাও। আজ তোমার কাছে সে সব অধিকার আছে। গৌরব আর আদি, আমি লোপাকে খুব ভালোবাসি। আমি চেষ্টা করি ওর যা প্রয়োজন সব মেটানো, কিন্তু গৌরবের এত শো অফ, লোপা আমার কাছে থাকতেই চায় না। সারাক্ষণ গৌরব গৌরব গৌরব। আমার সহ্যের একটা লিমিট আছে। আর আদি? আদি লোপার দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে। ওদের নাকি একসঙ্গে দেখাও যায় অনেক জায়গায়। লোপাকে ও বাজে নজরে দেখে। লোপা বাচ্চা মেয়ে, ও কিছু বোঝে না। এই দুজনই আমার পথের কাঁটা। অন্ধ আমি হয়েছি আজ তার ভালোবাসা।
ও গড, আপনার এরকম অবস্থা কি করলো? আপনার দিকে তাকানো যাচ্ছে না। এক পাপী তার পাপ প্রকাশ করেছে এইভাবে। ছাড়ো ছাড়ো সেসব কথা, বলো তুমি কি চাও? আমার একটা শরীর ছিল যার রূপে গন্ধে আমি মেতে থাকি। আর ওই জয়া ঝিমিয়ে কম ছেলে বেশি আমরা হবে না, অনেকটাই মেরেছি। ইজি হলো তো কে আটকাচ্ছে তোমাকে? আর রুদ্র লোপামুদ্রার প্রেমিক? না, ওকে নিয়ে আমার কোনো প্রবলেমই নেই। ও নিজের জীবন নিয়ে ব্যস্ত বলেই লোপামুদ্রা আমার কাছে আসে। কিন্তু এই গৌরব, ওর গাড়ি বাড়ি টাকা পয়সা গয়না, এই জন্য ও থাকলে আমার লাইনটা কেটে যাবে। তোমাকে বোঝা খুব মুশকিল। বিদ্রোহী চোখ, ঝলসানো হাসি, কোথা থেকে এসেছো, কোথায় যেতে চাও বোঝা খুব মুশকিল। কিন্তু তোমার গল্পেও কেউ না কেউ খলনায়ক আছে। আমার গল্পে আমি নায়ক, আমি নায়িকা, আমি বেকার কথা বলতেই আমার লাগে। ঠিক আছে, আমার জীবনের এই নিঃশব্দ নীরবতাটাই আমার কাছে ভালোবাসা। তোমার গল্পে তুমি কাকে ঘৃণা করো, কাকে শাস্তি দিতে চাও? আজ তোমার কাছে সে সব অধিকার আছে। কাকে ছেড়ে কার নাম নেই? গৌরব, গৌরবকে দেখিয়ে আমাকে সবাই এক্সাম্পল দেয়। আই ডোন্ট লাইক ইট। দেখ ও কত ভালো ওটা করে, দেখ ওকে দেখে কিছু শেখ। আরে ভাই, আমি শিখতে চাই না। নেক্সট আমি এখন ঠিকই আছে, কিন্তু গৌরবের পর লোকে আমাকে আদিকে দেখে বলবে তো দেখ ওকে দেখে কিছু শেখ। নেক্সট আদি, হি ইজ আ ভেরি লাস্টফুল বয়। আমাকে খুব বিরক্ত করে। আমি একটু শান্তিতে দু চোখ বন্ধ করে শুয়ে পড়তে চাই, আর ও আমার পিছনে সারাক্ষণ জয়া 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 জয়া। তাই ওকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলতে চাই। Now the angry young man, রুদ্র। আমি আমাদেরই ভালো আছি। আমি কারোর জীবনে ঢুকি না, কেউ আমার জীবনে ঢুকুক সেটাও চাই না। দরকারে আমি আমাকেও শেষ করে দিতে পারবো। লোপা লোপা আমার কোনো প্রবলেম করেনি, করলে অনুসদার দেবী, আজ দিলাম তোমায় সুযোগ। চোখ বন্ধ করো।
গৌরব 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 গৌরবের আমার সব চাই। ওরা তোমাকে কেউ ছেড়ে দেবে না গৌরব। গৌরব গৌরবের আমার সব চাই। না, ওদের শাস্তি আমি দেব না। ওদের শাস্তি ওরা নিজেরাই নিজেদের দেবে। মানুষের এই 7টি অপরাধ বা দোষের জন্য নরক প্রাপ্তি হতে পারে। তার মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান অপরাধ হল প্রাইড, অর্থাৎ অহংকার। কারণ এই অহংকারের জন্যই বাকি পাপগুলোর জন্ম হয়। যখন কোনো মানুষ নিজেই নিজের সাফল্যের জন্য অতিরিক্ত গর্ববোধ করে এবং সেই গর্ব ধীরে ধীরে অহংকারে পরিণত হয়, তখন তাকে বলে প্রাইড। এই অপরাধের সাজা হিসেবে সেই অপরাধীকে ব্রোকেন অন দ্য হুইল, অর্থাৎ একটি চাকার মধ্যে বেঁধে রাখার সাজা দেওয়া হয়। শুনে অতটা ভয়ানক সাজা মনে না হলেও যখন একজন অহংকারী মানুষের এই অবস্থা দেখে আশেপাশের লোকজনেরা হাসি ঠাট্টা করে, তখন তার কাছে এটাই মৃত্যু সমান শাস্তি হয়ে ওঠে। কারণ একজন অহংকারী মানুষ নিজেকেই সবসময় সঠিক এবং সর্বশ্রেষ্ঠ মনে করে। অহংকারের বশে সে ভুলে যায় যে সেও আর 5টা মানুষের মতোই মানুষ, বাকিদের মতো কখনো সেও ভুল হতে পারে। লাস্ট অর্থাৎ অভিলাষ। মানুষের এই অপরাধ যে তার শুধু নিজের ক্ষতি করে তাই নয়, সাথে সাথে সর্বনাশ করে অন্যের। মানুষকে তার জীবন এবং ভবিষ্যতের দিক থেকে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। কথিত আছে এই ঘৃণ্য অপরাধীকে নরকে জ্যান্ত আগুনে জ্বালানো হয়। এনভি অর্থাৎ ঈর্ষা। এই অপরাধের কারণে মানুষ সর্বদা অন্যের সাফল্যে খুশি না হয়ে নিজের সাথে সফল মানুষের তুলনা করে ঈর্ষান্বিত হয় এবং ভুলে যায় সাফল্যের আড়ালে থাকা সেই মানুষটার পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে। এই হিংসা বা ঈর্ষার জন্য মানুষ মাঝে মাঝে জীবনে অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, যার জন্য না সে জীবনে সাফল্য পায় না অপরকে পেতে দেয়। এই ঘৃণ্য অপরাধটির শাস্তি হিসেবে নরকে এই অপরাধীদের ঠান্ডা জলে ডুবিয়ে রাখা হয়। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অতিরিক্ত ক্রোধ, অর্থাৎ অ্যাঙ্গার। এই ক্রোধ পুরোপুরিভাবে বদলে ফেলতে পারে একটি মানুষকে। তাকে দিয়ে এমন কিছু অপরাধ করিয়ে নেয় যা পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় হাতে রাখে না। এই অতিরিক্ত ক্রোধের বশে মানুষ অনেক ভুল সিদ্ধান্তে উপনীত হয় এবং ক্রোধ মানুষকে তার পরিবার, বন্ধু সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কথিত আছে এই অপরাধের সাজা হিসেবে নরকে একটি মানুষের শরীরকে টুকরো টুকরো করে কাটা হয় জীবিত অবস্থায়। জোয়া আর লোপামুদ্রা, তোমাদের কেউ শাস্তি দিতে চাইল না, তাহলে কি তোমরা বেঁচে যাবে? না 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 না, সেটা তো হয় না। তোমাদের কেউ শাস্তি দিতে চায়নি বলে এই নয় যে তোমরা নির্দোষ। দোষ যখন করেছ তখন শাস্তি যে পেতেই হবে, আর তোমরা তোমাদের প্রাপ্য শাস্তি পাবে। আর তোমাদের শাস্তি দেবেন স্বয়ং তিনি, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। কারণ গল্পে লেখক তার সব চরিত্রের সাথে সুবিচার করতে না পারলেও বাস্তবে শেষমেশ সেই সুবিচারের গুরুদায়িত্ব স্বয়ং সৃষ্টিকর্তাই নিজের হাতে নেন। গ্রিড অর্থাৎ লোভ। বেশিরভাগ ক্ষেত্রে যা টাকার প্রতি লক্ষ্য করা যায় এই জগতে। মানুষ লোভের বশে অন্যের উপার্জন করা অর্থ বা সম্পদ নিজের করে নিতে চায়। এই ধরনের মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্যই অন্য মানুষের জীবনে আসে এবং স্বার্থসিদ্ধি হয়ে গেলে চলে যায়।
এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে তাদের নরকে জীবিত অবস্থায় গরম তেলে ভাজা হয় অনবরত। 7 ডেডলি সিনসের অন্যতম একটি অপরাধ হল স্লথ, অর্থাৎ অলসতা। একটি অলস মানুষের জীবনে কোনো তৎপরতা থাকে না। জীবনে সাফল্য বা সুখ তাকে আকৃষ্ট করলেও সেটা উপার্জন করার জন্য পরিশ্রম করতে সে নারাজ। পরিবর্তে তার নিজের অলসতার জন্য তার জীবনে ঘটে যাওয়া অঘটনগুলোর দায় সে চাপিয়ে দেয় অন্যের উপর, কখনো বা ভগবানের উপর। এই অপরাধ একটি মানুষের ধ্বংসের অন্যতম প্রধান কারণ। এই ধরনের অপরাধীকে নরকে বিষাক্ত সাপেদের মধ্যে ফেলে রাখা হয়, যাতে এই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য জীবনে তৎপরতার প্রয়োজনীয়তা সে বুঝতে পারে। উপভোগ করা ভালো, কিন্তু অতিরিক্ত উপভোগ করা পাপ। যে এককাল অন্যের দুরবস্থা দেখে খুশি হতো, আনন্দ পেত, আজ তার নিজের দুরবস্থায় সে ছটফট করছে। আর এই অতিরিক্ত উপভোগের শাস্তি হলো তাকে পচা জীবজন্তু খাওয়ানো। কিন্তু তোমরা তো নরকে, তোমরা মৃত, তোমরা শুধু অনুভব করতে পারবে। 7 deadly sins। যে পাপ করলে নরকে শাস্তি পেতেই হবে। সাবধান, আমার পরের শিকার আপনারাও হতে পারে। কিছু দৃশ্য আমাকে নিশ্চিন্তে ঘুমাতে দিচ্ছে না প্রতি রাতে। তারা আমার স্বপ্নে এসে আমাকে ভয় দেখাচ্ছে। কিছু বিভৎস মুখ আমি কিছুতে ভুলতে পারছি না। আমি আমার কিছু লেখা চিরতরে হারিয়ে ফেলেছি, এখনো হারাচ্ছি তাদের আমি। তারা যেন প্রমাণ করতে চাইছে আমি দোষী, আমি পাপী, আর আমার পাপের ফল আমাকে পেতেই হবে। আমাকে নিশ্চিন্তে ভাবতে দিচ্ছে না কিছু। পৃষ্ঠা নম্বর 167, শেষের অধ্যায়, উপসংহার। পৃষ্ঠাটা এখনো সাদা আছে। আপনি কি আমায় চেনেন? আমি সবাইকে চিনি, সবাইকে, তোমাকেও চিনি। ওনার উত্তরটা শুনে মনে মনে একটু মুচকি হাসলাম। আমাকে চেনাটা স্বাভাবিক, আমার নাম যশের ব্যাপারে কেই বা অবগত নয়, কিন্তু তবুও একটা পাগল আমায় কি করে চিনল? পাগলদের মধ্যেও তাহলে বেশ জনপ্রিয়তা আছে আমার দেখছি। কিন্তু এইসব শেষ অধ্যায়
পৃষ্ঠা এগুলো কি বললো? উনি কি সত্যিই আমাকে চেনেন টেনেন নাকি এমনি মজা? আচ্ছা, আপনি যে বললেন আমায় চেনেন, কিভাবে চেনেন? কিভাবে চিনলাম? যেমন ভাবে তুমি চিনেছ অম্বরীশ আর উজান বিশ্বাসকে, সেইভাবে আমি তোমাকে চিনেছি। পদ ভাবে আমি দেব, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি দেব। হাসেন অন্তর্যামী, হাসেন অন্তর্যামী, হাসেন অন্তর্যামী। রাতের চাদরে মোড়া কোনো সুখের আড়ালে, চেনা হাসির মুখোশ খুলে হাতটা বাড়ালে। রাতের চাদরে মোড়া কোনো সুখের আড়ালে, চেনা হাসির মুখোশ খুলে হাতটা বাড়ালে। দেখো সময় কাঁপছে পারো, চলছে বিষিয়ে যাচ্ছে আলো। আমার দুহাত দিয়ে আটকে রাখার ইচ্ছে হারালে। আমি তোমার মতো ভাঙি গড়ি, তোমার কথাই বলি। নেহাত স্বাধীন হলেও তুমি চালাও, আমি চলি। তোমার রঙ্গ মঞ্চে সবাই লড়ছে পুড়ছে আমার কায়া, তবু আমার ভিতর তুমি বেঁচে, আমি তোমার ছায়া। তবে আবার আসবো ফিরে, তবে আবার আসবো ফিরে। অন্ধকারে সাদা কালো চোখে ঝলসানো আলো হিসেবের চলে তোমায় আমি জানতে ঘিরে। ঠিক আবার আসবো ফিরে, আমি আবার আসবো
আমার ভাঙাচোরা স্বপ্নের আবদারে তোমার গন্ধ চারধারে, কেউ বুঝুক বা না বুঝুক তোমাকে আমি বুঝি তুমি সেই নীল আকাশ, রং মিছিলের পূর্বাভাস, বিকেলে রোদের শেষ চুমুক তোমাকে হঠাৎ আসার সাত কারণে হাওয়া চলে তোমার দিক ধরে, আড়ালে আড়ালে হাসে আড়ালে আমার চেনা সব ইচ্ছেগুলো পাল্টে যায় নিমেষে চোখে হারালে হারালে তোমায় হারালে বেশ দূর উঠবে আজ ঝলমল বসন্ত।